সুপ্রিয় দর্শক, লাইভে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। সঙ্গে রয়েছি আমি হাবিবুর রহমান নিশান। আজকের আলোচনায় থাকছে আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর গভীর বিশ্লেষণ, পর্দার আলের কূটনীতি এবং বিশ্ব শক্তিগুলোর নতুন সমীকরণ। লাইভে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা, কোন দেশ বা বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার নাম ও অবস্থান লিখে অংশ নিন আজকের আলোচনায়। লাইভটি শেয়ার করে বন্ধুদেরও যুক্ত করুন, কারণ আজকের আলোচনা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ। গ্রিন কার্ড আবেদনে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, নিজ দেশে ফিরে প্রক্রিয়াকরণের নির্দেশ। ট্রাম্প প্রশাসনের অভিবাসন সীমিতকরণ নীতির অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার নিয়মে এক নজিরবিহীন ও কঠোর পরিবর্তন আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের ইউএসসিআইএস নতুন নীতিমালা অনুযায়ী অস্বাভাবিক বা ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া দেশটিতে অবস্থানরত অধিকাংশ গ্রিন কার্ড প্রত্যাশীকে এখন মার্কিন মুলুক ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে। সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে নতুন করে আবেদন অর্থাৎ কনসুলার প্রসেসিং সম্পন্ন করতে হবে। এতদিন শিক্ষার্থী, অস্থায়ী কর্মী বা ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার যেখানে অবস্থান করেই স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ পেতেন, যা দীর্ঘদিনের একটি আইনি পথ হিসেবে ব্যবহৃত হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে সেই দীর্ঘদিনের সুযোগটি পুরোপুরি বন্ধ হয়ে গেল। ইউএসআইএস এর পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীরা নিজ দেশ থেকে প্রক্রিয়া সম্পন্ন করলে পুরো অভিবাসন ব্যবস্থা আরও সুষ্ঠু ও দক্ষ হয়ে উঠবে। বিশেষ করে যাদের আবেদন বাতিল হওয়ার পরেও অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে যাওয়ার পরিকল্পনা থাকে, তাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জটিলতা কমে আসবে। ইউএসসিআইএস এর মুখপাত্র জ্যাক ক্যাহলোর পরিষ্কারভাবে জানিয়েছেন, বেড়াতে আসাকে গ্রিন কার্ড পাওয়ার প্রথম ধাপ হিসেবে ব্যবহার করা যাবে না এবং কোনো অত্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে এসে গ্রিন কার্ডের আবেদন করা সম্ভব নয় এবং সেটি ভবিষ্যতে করা যাবে না। এই পদক্ষেপের পক্ষে সমর্থন জানিয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, আমাদের দেশের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করার দিন শেষ। প্রশাসন মনে করছে এর ফলে তাদের ওপর কাজের চাপ কমবে এবং তারা মানব পাচার বা সহিংস অপরাধের শিকার ব্যক্তিদের বিশেষ ভিসা ও নাগরিকত্ব প্রদানের মতো জরুরি কাজে বেশি মনোযোগ দিতে পারবে। এই কঠোর সিদ্ধান্তের ফলে লাখ লাখ অভিবাসী পরিবার চরম সংকটের মুখে পড়বে বলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ক্যাটো ইনস্টিটিউটের অভিবাসন শিক্ষা বিভাগের তথ্য অনুসারে বর্তমানে 10 লাখেরও বেশি আইনি অভিবাসী যুক্তরাষ্ট্র থেকে স্ট্যাটাস পরিবর্তনের অপেক্ষায় রয়েছে এবং সেটি মূলত ক্রমেই করে আসছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মের কারণে যারা গ্রিন কার্ডের আশায় নিজ দেশে ফিরে যাবেন, তাদের অনেকেই হয়তো আর কখনো যুক্তরাষ্ট্রে ফেরত আসার সুযোগ পাবেন না। এছাড়া আবেদন প্রক্রিয়া চলাকালীন পরিবারগুলো একসঙ্গে থাকার সুযোগও বন্ধ হয়ে যাবে। ইউএসআইএস এর সাবেক প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল ভালভার্দে এই সিদ্ধান্তকে নজিরবিহীন আখ্যা দিয়ে বলেছেন, এর ফলে প্রতি বছর লাখ লাখ পরিবার ও নিয়োগকর্তা চরম বিপর্যয়ের মুখে পড়বেন এবং যারা নিয়ম মেনে আইনগত আবেদন করেছিলেন তারা চরম অনিশ্চয়তায় নিমজ্জিত হবেন। ইতিমধ্যে জমা হওয়া বা ঝুলে থাকা আবেদনগুলোর ভবিষ্যৎ কি হবে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে ইউএসসিআইএস এর এক মুখপাত্রের বরাতে জানা গেছে, যেসব আবেদন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করে বা জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত, সেগুলো হয়তো বর্তমান নিয়মেই চলতে দেওয়া হতে পারে। বাকিদের ব্যক্তিগত পরিস্থিতির ওপর ভিত্তি করে দেশের বাইরে গিয়ে আবেদন করতে বলা হতে পারে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে প্রায় 40টি দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ করেছে এবং চলতি বছরে আরেকটি নীতিমালায় বিশ্বের 75টি দেশের অভিবাসী ভিসা প্রত্যাশীদের জন্য সব ধরনের ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে। মার্কিন ভিসা নীতি অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করলে স্থায়ী বহিষ্কার, ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা এবং সর্বোচ্চ 10 বছরের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির বিধান থাকায় নতুন এই নিয়ম কার্যকর হলে লাখ লাখ বৈধ ও অবৈধ অভিবাসী মারাত্মক ঝুঁকিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড তার পদ থেকে পদত্যাগ করেছেন। ইরান যুদ্ধের জেরে তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি স্থগিত, ট্রাম্পের নতুন কূটনীতির আভাস।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা ও নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হুং কাও মার্কিন সিনেট শুনানিতে জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধের জন্য গোলাবারুদ সংরক্ষণ করতে তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত রেখেছে ওয়াশিংটন। গত বৃহস্পতিবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস সাবমিটি অন ডিফেন্সের সামনে তিনি উল্লেখ করেন, অপারেশন এপিক ফিউরির জন্য প্রয়োজনীয় গোলাবারুদের পর্যাপ্ততা নিশ্চিত করতে এই মুহূর্তে একটি বিরতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই স্থগিতাদেশ তুলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদি এই চুক্তিটি শেষ পর্যন্ত কার্যকর হয়, তবে তা হবে তাইওয়ানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অস্ত্র হস্তান্তর। মার্কিন কংগ্রেস গত জানুয়ারিতেই এই প্যাকেজ অনুমোদন করলেও এটি বাস্তবায়নে এখন প্রয়োজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত স্বাক্ষর। এদিকে গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও দুই দেশের মধ্যে এখনো কোনো স্থায়ী শান্তি চুক্তি অর্জিত হয়নি। এই যুদ্ধ পরিস্থিতির কারণে তাইওয়ানের এই বিশাল অস্ত্র চুক্তি আটকে যাওয়ায় দেশটির ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে বড়ই উদ্বেগ তৈরি হয়েছে। থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের উত্তর পূর্ব এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক উইলিয়াম ইয়াং মনে করেন, যুক্তরাষ্ট্রের এই স্থগিতাদেশ তাইওয়ানে মার্কিন সমর্থন নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করবে এবং ভবিষ্যতে তাইওয়ান সরকারের জন্য অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট পাশের পথ কঠিন করে তুলবে। তবে এই পরিস্থিতির মধ্যেও তাইওয়ানের প্রধানমন্ত্রী চৌ জুং তাই শুক্রবার সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছেন যে নিজেদের সুরক্ষায় অস্ত্র কেনার প্রচেষ্টা অব্যাহত রাখবে তাইপেই। এই স্থগিতাদেশের নেপথ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বড় কূটনৈতিক চাল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে ট্রাম্প এই অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং এটিকে একটি আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, তিনি এই প্যাকেজটি অনুমোদন করতেও পারেন, আবার নাও করতে পারেন, সেটি সম্পূর্ণ তার ব্যাপার। বেজিংয়ের সাথে অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা না করার কয়েক দশকের পুরনো মার্কিন নজির ভেঙে ট্রাম্পের এমন অবস্থান এবং এটিকে দর কষাকষির মাধ্যম বানানো আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। চীন সবসময় স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং তাইপের প্রতি ওয়াশিংটনের যে কোনো ধরনের সামরিক সমর্থনের তীব্র বিরোধিতা করে আসছে তারা প্রতিনিয়ত। এদিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক প্রোটোকল ভেঙে ট্রাম্প তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিংতের সাথে সরাসরি কথা বলার বিষয়টি বিবেচনা করেছেন বলে চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছেন। 4 দশকের বেশি সময় ধরে মার্কিন প্রশাসন তাইওয়ানের শীর্ষ নেতাদের সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলার যে নীতি মেনে আসছিল, ট্রাম্পের এই পদক্ষেপ তা সম্পূর্ণ বদলে দিতে পারে, যার ফলে বেইজিংয়ের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া আসার আশঙ্কা রয়েছে। 1979 সালের তাইওয়ান রেজুলেশন অ্যাক্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র দ্বীপটির আত্মরক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও তারা তাইপেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না। এর আগে 2016 সালে ট্রাম্প নির্বাচনে জেতার পর তৎকালীন তাইওয়ানি প্রেসিডেন্ট সাইং ইং ওয়েনের সাথে ফোনে কথা বলে শোরগোল ফেলে দিয়েছিলেন, তবে সেটি ছিল তার শপথ গ্রহণের পূর্বে। এবার সরাসরি আলোচনার এই নতুন ইঙ্গিত তাইওয়ান প্রণালীতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এদিকে ইরানের ইউরেনিয়াম মজুদ ধ্বংসের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, তেহরানের প্রত্যাখ্যান। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে আবারও তার কঠোর এবং অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে কোনো উপায়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ হস্তগত করা হবে এবং তা কোনোভাবেই দেশটির কাছে রাখতে দেওয়া যাবে না। শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের দেশে রেখে দেওয়ার কোনো সুযোগ পাবে কিনা এক সাংবাদিকদের এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। তিনি সরাসরি না বলে উল্লেখ করেন যে ইরানকে এমন কোনো সুযোগ দেওয়া হবে না, এছাড়াও ভবিষ্যতেও তা করতে দিতে হবে না। ট্রাম্প বলেন যে আমরা ওটা কেড়ে নেব, তবে আমাদের ওটার কোনো প্রয়োজন নেই, আমরা ওটা চাইও না। ওটা পাওয়ার পর সম্ভবত আমরা তো তা সম্পূর্ণ ধ্বংস করে দেব, কিন্তু কোনো অবস্থাতেই ওটা আমাদের কোনো দরকার নেই। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য থেকে স্পষ্ট যে ওয়াশিংটন ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর। এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি একটি
বিশেষ নির্দেশনা জারি করেছেন। ওই নির্দেশনায় বলা হয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না। তবে রয়টার্সের এক বিশেষ দাবিতে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার বলে তীব্র ভাষায় উড়িয়ে দিয়েছেন তেহরান প্রশাসন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে এই ধরনের প্রতিবেদন মূলত চলমান শান্তি চুক্তির বিরোধিতাকারী ও শত্রুপক্ষের একটি পরিকল্পিত প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা আল জাজিরাকে আরও জানান, সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে তেহরানের অবস্থান শুরু থেকেই অত্যন্ত স্পষ্ট ও স্বচ্ছ রয়েছে। ইরান তাদের নিজেদের পরমাণু কেন্দ্রে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সরাসরি নজরদারিতে এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে লঘু বা ডাউন ব্লেন্ড করতে চায়, যেন তা দিয়ে তারা কোনোভাবেই অস্ত্র তৈরি করা না যায় এবং কেবল বেসামরিক কাজেই ব্যবহার করা সম্ভব হয়। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো নয়, বরং ইরানের মাটিতেই এটি ডাউন ব্লেন্ড করার বিষয়টি মূলত শান্তি আলোচনার পরবর্তী ধাপের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। চলতি মাসে ভারতের তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। খুব আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির জের ধরে চলতি মাসে তৃতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে ভারত। ইরানকে কেন্দ্র করে চলমান বৈশ্বিক সংঘাত পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক সংকটের শুরুতে খুচরা পর্যায়ে দাম বাড়াতে ভারত কিছুটা ধীর নীতি অবলম্বন করছিল। তবে শেষ পর্যন্ত বিশ্ববাজারের চাপের মুখে তারা দাম বাড়াতে বাধ্য হলো। চলতি মাসে 3 দফায় মূল্য বৃদ্ধির ফলে ভারতে জ্বালানি তেলের দাম মোট প্রায় 5 রুপি পর্যন্ত বেড়েছে। এর আগে গত 15 মে দীর্ঘ 4 বছর পর প্রথমবারের মতো ভারতে জ্বালানি মূল্য সমন্বয় করা হয়েছিল। বিশ্লেষকদের মতে একেবারে বড় ধরনের ধাক্কা না দিয়ে সাধারণ মানুষের উপর চাপ কমাতে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো ধাপে ধাপে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর কৌশল নিয়েছে। এদিকে জ্বালানির এই মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। দেশটির প্রধান বিরোধী দলগুলোর অভিযোগ, সাম্প্রতিক রাজ্য বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক ফায়দা লুটতে সরকার জ্বালানির দাম বাড়াতে দেয়নি। নির্বাচন শেষ হতেই এখন সাধারণ মানুষের ওপর বাড়তি খরচের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেছে। বিপরীতে বিপণন কোম্পানিগুলো জানিয়েছে যে এই মূল্য বৃদ্ধির পরও তাদের লোকসান পুরোপুরি কমেনি। ভারত পেট্রোলিয়ামের চেয়ারম্যানের তথ্য মতে বর্তমান দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে 25 থেকে 30 রুপি এবং পেট্রোলে 10 থেকে 14 রুপি পর্যন্ত লোকসান শুনতে হচ্ছে। এছাড়াও তবে ভারতের তেল মন্ত্রণালয় পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তেল শোধনাগারগুলো সচল রাখতে সরকারের পক্ষ থেকে আপাতত কোনো আর্থিক প্রণোদনা বা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নেই। উল্লেখ্য, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম যৌথভাবে দেশের 90% বেশি জ্বালানি স্টেশন নিয়ন্ত্রণ করে এবং তারাই সমন্বিতভাবে এই দাম নির্ধারণ করেছে। ট্রাম্প জুনিয়রের বিয়ে হবে বাহামাস দ্বীপপুঞ্জে, থাকবেন না বাবা ট্রাম্প। দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। চলতি সপ্তাহেই ক্যারিবিয়ান অঞ্চলের স্বাধীন দ্বীপরাষ্ট্র বাহামার একটি ব্যক্তিগত দ্বীপে সমাজসেবী ও মডেল বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হবে। অত্যন্ত সীমিত পরিসরে এবং কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত এই অনুষ্ঠানে কেবল তাদের ঘনিষ্ঠ জনরাই আমন্ত্রণ হবে। তবে বিশেষ মুহূর্তে ছেলের পাশে উপস্থিত থাকতে পারছেন না বাবা তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত আন্তর্জাতিক অঙ্গনে ইরান যুদ্ধের প্রভাব এবং এর ফলে তৈরি হওয়া নিজস্ব নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে তার নিরাপদ থাকা অত্যন্ত জরুরি এবং ইরান এখন তার সামনে একটি বড় বিষয়। তবে এই অনুপস্থিতি নিয়ে রসিকতার সুরে ট্রাম্প বলেন, আমি যদি যাই তাহলে সমালোচিত হব, না গেলেও সমালোচিত হব। বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে তিনি ট্রাম্প জুনিয়রের বিয়ের জন্য ব্যাড টাইমিং বা খারাপ সময় হিসেবেও ব্যাখ্যা করেছেন। পারিবারিক সূত্র থেকে জানা গেছে যে প্রথমে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ছিল, কিন্তু চলমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে সেই ভাবনায় পরিবর্তন আনা হয়। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প এই অনুষ্ঠানে সশরীরে হাজির থাকলে নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত মাত্রায় কঠোর হয়ে যেত।
ফলে আমন্ত্রিত অতিথিদের বড় ধরনের ভোগান্তি পোহাতে হতো এবং রাজনৈতিক নজরদারিও অনেক বেড়ে যেত। মূলত অতিথিদের এই অসুবিধা এড়াতে এবং অনুষ্ঠানটি যতটা সম্ভব ব্যক্তিগত রাখতেই বর কনে এমন সিদ্ধান্ত নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এটি দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে ভ্যানিসা ট্রাম্পের সঙ্গে তার প্রায় 12 বছরের একটি সংসার ছিল, যেখানে তাদের 5টি সন্তান রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ভ্যানেসা ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বা প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আন্তর্জাতিক অস্থিরতা এই আবহে সব ধরনের বাড়তি কোলাহল এড়িয়ে ট্রাম্প জুনিয়র ও ব্যাটি অ্যান্ডারসন এখন জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র কিউবা কূটনৈতিক টানাপোড়েন, ওয়াশিংটনের নিরাপত্তা ঝুঁকির বিপরীতে হানভার কড়া জবাব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তা ঝুঁকি এবং এই অঞ্চলের সন্ত্রাসবাদের অন্যতম বড় মদতদাতা হিসেবে আখ্যায়িত করেছেন। সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে মার্কিন নাগরিক হত্যার অভিযোগে মামলা দায়ের ঠিক একদিন পরই তিনি এই মন্তব্য করেন। বিশ্লেষক ও পর্যবেক্ষকরা ওয়াশিংটনের এই সাম্প্রতিক পদক্ষেপকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নেওয়া পূর্বের কঠোর নীতির ও পদক্ষেপের সঙ্গে তুলনা করেছেন। রাউল কাস্ট্রোর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ এবং মার্কিন প্রশাসনের কঠোর অবস্থান এই দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্ককে আরো জটিল ও বৈরী করে তুলেছে। কিউবা ও যুক্তরাষ্ট্রের এই নতুন দ্বিপাক্ষিক উত্তেজনা লাতিন আমেরিকা অঞ্চলে ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, লাইভটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো লাইভে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।